আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়ন বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট ২ আলোচনা করতে যাচ্ছি। গতদিন আমরা পার্ট ১ আলোচনা করেছিলাম। এখন বোর্ড বইয়ের দিকে যাওয়া যাক। আমরা এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহারটা বিশাল আকারে জানতে পারব। এই পাঠে রয়েছে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দি স্কোপ অফ কেমিস্ট্রি। আমরা বই থেকে একটু লক্ষ্য করি, যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তেই ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীতেও এইসব পরিবর্তন ঘটেছে। পৃথিবীর আদিকালে যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন পৃথিবীতে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, জীবের অস্তিত্ব ছিল না। কোটি কোটি বছর ধরে রসায়নের বারংবার পরিবর্তনের মাধ্যমে বায়ুমণ্ডল, পানি আর হাজারো রকমের জীবজন্তুর আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে। তাহলে রসায়নের বারংবার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলা হয়েছে। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ, সেটা যত ক্ষুদ্র অণুজীবী হোক না কেন এবং বৃহৎ উদ্ভিদ, সকল কিছুর দেহেই রসায়নের পরিবর্তন রয়েছে। এখানে বলছে প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। সেটি উদ্ভিদের দেহ হোক, মানুষের দেহ হোক, প্রাণীর দেহ হোক, প্রত্যেকটি দেহই রাসায়নের একটি কারখানা। এখানে প্রতি মুহূর্তেই চলছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। তার মানে আমাদের শরীরে, উদ্ভিদের শরীরে, প্রাণীদেহে সার্বক্ষণিক রসায়নের পরিবর্তন চলছে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন চলে, আমাদের দেহের দৈনন্দিন অবস্থা পরিবর্তন হয় এবং বাহ্যিক পরিবর্তন হয়। সব কিছুর মধ্যে রসায়নের পরিবর্তনটা অনেক বেশি। আমরা যে জামা কাপড় ব্যবহার করি, পেস্ট ব্যবহার করি, কসমেটিক্স ব্যবহার করি, সাবান, টয়লেট ক্লিনার ব্যবহার করি, এছাড়া পেট্রোল, ডিজেল সব কিছু যা ব্যবহার করছি, এসব কিছু ব্যবহারযোগ্য করার জন্য রাসায়নিক পরিবর্তন করা হয়েছে। এখন আমরা জানব রসায়নের কিছু বিশেষ ক্ষেত্র। এখানে বলা হলো বস্তু, পদার্থ, উপাদান, উৎস ও রাসায়নিক পরিবর্তন। বায়ু একটি বস্তু বা পদার্থ যার প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। এই নাইট্রোজেন এবং অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে থাকে। এখানে বলছে আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। তার মানে হচ্ছে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন বায়ুর অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেটি রাসায়নিক পরিবর্তন ঘটায়। গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি উৎপন্ন করে। অর্থাৎ এখানে বলছে শরীরের ভেতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে। বিয়োজিত মানে কি? ভেঙে ফেলা। ডিকম্পোস্ট খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করা শুরু করে এবং আমরা বিভিন্ন কাজ করার শক্তি পাই। তাহলে
অক্সিজেনের এই যে খাবার ভেঙে শক্তি তৈরি করা, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অপরদিকে নাইট্রোজেন আমাদের শরীরের শ্বাসকার্যের সাথে সরাসরি সংযুক্ত না, কিন্তু নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। বাতাসের প্রায় 78% আমরা নাইট্রোজেন পেয়ে থাকি, এবং মাটি, সার, উদ্ভিদ ও প্রাণী থেকে নাইট্রোজেন পাওয়া যায়। তারপর এই নাইট্রোজেন আমাদের শরীরে নাইট্রোজেন বিভিন্নভাবে সহায়তা করে। এভাবে অক্সিজেন ও নাইট্রোজেনের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে আমাদের শ্বাসকার্য চলতে থাকে, শক্তি উৎপাদন হতে থাকে। তারপর দেখি খাবারের পানি। খাবারের পানি হচ্ছে পানিসহ বিভিন্ন খনিজ লবণ। এখানে পানিসহ বিভিন্ন খনিজ লবণ জীবের শরীরের বেশিরভাগই পানি দিয়ে তৈরি। আমাদের শরীরের 70% অংশই পানি দিয়ে তৈরি হয়, এবং শরীরের যে সকল বিষাক্ত পদার্থ আছে, যেমন ঘাম, প্রস্রাব, এগুলো এই পানির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন প্রকার খনিজ লবণ থাকে, যার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে বিভিন্ন ধাতু জাতীয় লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানির স্বল্পতা হলে মানুষ মারা যেতে পারে। পানির স্বল্পতাকে ডিহাইড্রেশন বলে। আমরা মনে রাখার চেষ্টা করব, শরীরে পানির স্বল্পতা হলে তাকে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা বলা হয়। মানুষ মারা যেতে পারে। ওলা ওঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যু হওয়ার এটি মূল কারণ। আগেকার দিনে কলেরা হলে গ্রামের ওপর গ্রাম মানুষ মারা যেত শুধুমাত্র এই পানি স্বল্পতার কারণে। কারণ একাধিকবার বারবার বাথরুম হতে হতে তাদের শরীরে পানি এবং লবণের ঘাটতি শুরু হয়ে যেত। এজন্য তাদের এতটুকু জ্ঞান ছিল না যে পানিতে একটু লবণ এবং 1 চিমটি চিনি মিশিয়ে শরবত তৈরি করে খেলে লবণ এবং পানির ঘাটতিটা পূরণ হতে পারত। কিন্তু সেটা না জানার কারণে মানুষ এলাকার পর এলাকা মারা যেত। এই যে মারা যেত, এটির মূল কারণ হচ্ছে পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন। এছাড়া সার তৈরিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করতে হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই সব কিছু সার তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়া আমরা যেরকম খাবার খাই, উদ্ভিদও খাবার খায়। উদ্ভিদের শক্তির জন্য উদ্ভিদের খাবার প্রয়োজন। উদ্ভিদ মাটি থেকে এই খাবার হিসেবে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন উপাদান গ্রহণ করে থাকে। এর মধ্যে উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন এবং ফসফরাস। এগুলো উদ্ভিদ মাটি থেকেই সংগ্রহ করে। লাইনটি আমরা আঁকে রাখতে পারি। এই বিষয়টুকু জানার বিষয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস প্রধান উপাদান ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। যৌগ হচ্ছে একাধিক মৌল মিলিত হয়ে একটি যৌগ তৈরি করে, নতুন কোনো পদার্থ তৈরি হয়, সেটি হচ্ছে যৌগ। তাহলে আমরা দেখি কাগজ বা সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেটা কেমন আমরা দেখতে পাই, এখানে লিখছে বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। এছাড়াও আমরা জানি তুলা সবচেয়ে বিশুদ্ধ সেলুলোজ।
90 থেকে 95% সেলুলোজ এই তুলার মধ্যে থাকে। মানে উদ্ভিদের মধ্যে যে সকল আঁশ জাতীয় পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে তুলা, সেগুলো হচ্ছে সেলুলোজ। যেমন ধান, গম, ভুট্টা, খড়, বাঁশ, পাট, তারপরে কাঠ, এসবের ভিতরে সেলুলোজ থাকে। এই সব কিছু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখান থেকে আমরা কাগজ তৈরি করি। তার মানে আমরা দৈনন্দিন জীবনে লেখার কাজে বা বিভিন্ন অফিসিয়াল কাজে যে সকল কাগজ ব্যবহার করে থাকি সেগুলো এই রসায়নের পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এই পাঠে আমরা জানতে পারলাম রসায়ন আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে ব্যবহৃত হচ্ছে। রসায়ন আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে ব্যবহৃত হচ্ছে এই বিষয়টা এখানে জানলাম। আমরা কী কী জানলাম? অক্সিজেন এবং নাইট্রোজেন আমাদের শ্বাসকার্যে কিভাবে সাহায্য করে, এখানে রাসায়নিক পরিবর্তনটা কিভাবে হচ্ছে। তারপরে জানলাম হলো খাবারের পানিতে খনিজ লবণ আমাদের শরীরের কিভাবে রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে, সার তৈরিতে নাইট্রোজেন, ফসফরাস উদ্ভিদের কিভাবে বৃদ্ধি ঘটাচ্ছে, এবং কাগজ তৈরিতে সেলুলোজ কিভাবে রাসায়নিক পরিবর্তন হয়ে কাগজ তৈরি হচ্ছে। এইসব বিষয়ে আমরা এই পাঠ থেকে ধারণা লাভ করলাম। তাহলে মূল কথাটা কি হচ্ছে? অক্সিজেনের প্রধান কাজটা হচ্ছে, রাসায়নিক কাজটা হলো শক্তি উৎপাদন করা এখানে, আর নাইট্রোজেনের প্রধান কাজ হচ্ছে দেহ গঠনে সাহায্য করা। আমরা মনে রাখতে পারি এমন যে অক্সিজেনের কাজ হচ্ছে শক্তি উৎপাদন, এবং নাইট্রোজেনের কাজ হচ্ছে গঠনমূলক কাজ। এই দুটি রাসায়নিক পরিবর্তন এরা আমাদের শরীরের মধ্যে ঘটিয়ে থাকে। আজকে আমাদের পড়া এই পর্যন্তই শেষ ছিল। আমরা এই পাঠ থেকে যা কিছু আলোচনা করেছি তার সর্বশেষ বিষয় ছিল সেলুলোজ, এবং আমরা সেলুলোজ বিষয়ে ভালোভাবে জেনেছি। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।